ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলের 10 জেলা। খালি হাতেই আশ্রয় কেন্দ্রে দুর্গতরা, বিশুদ্ধ পানি, খাবার সংকট। আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা দাবিতে সোচ্চার বিভিন্ন পক্ষ, সংকটকালে আন্দোলন নিয়ে প্রশ্ন। আন্দোলনের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সাভারে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, 126 জনের নাম সহ আসামি 400-র বেশি। চট্টগ্রামে আন্দোলন, সহিংসতায় থানার অর্ধেক গাড়ি ক্ষতিগ্রস্ত, ব্যাহত হচ্ছে টহল সেবা কার্যক্রম। বন্ধ হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফটি মেশিন বসানোর কার্যক্রম। ঠিকাদারের জালিয়াতি, অনিয়মের প্রমাণ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজুদ্দমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের 10 জেলার মানুষ। আকস্মিক বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছেন তারা। অনেকেই ঘর থেকে কিছু বের করতে না পেরে খালি হাতেই ছুটে এসেছেন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকায় এখন দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। গত সোমবার থেকে কুমিল্লার গোমতী নদীর পানি বাড়তে থাকে। মাত্র একদিনেই নদীর পানি উপচে তলিয়ে যেতে শুরু করে নিচু এলাকা। আকস্মিক বন্যায় বেশি বিপাকে পড়েছেন গোমতী নদী তীরবর্তী এলাকার মানুষ। সহায় সম্বল ঘরে রেখেই জীবন বাঁচাতে ছুটে যান আশ্রয় কেন্দ্রে। এই বছরে এই হঠাৎ এই অবস্থা হয়েছে, একবারে যে ক্ষতি হয়েছে বলার বাইরে। ঘর থেকে কোনো মাল কিছু বার করতে পারছি না, মুখটা গরু একটা মরে গেছে, সব কিছু মরে গেছে। এই দূরের কি রিয়াছে অসহায় আর কি, আমরা দোকানপাট ভাঙা হয়ে যাচ্ছে। নোয়াখালীর 9 উপজেলায় পানিবন্দী 20 লাখ মানুষের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 400। তবে বেশিরভাগ কেন্দ্রেই দেখা দিয়েছে খাবার সংকট। সব এলোমেলো করে হালে আছে, এগুলো থাকে না থাকে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাই আমার না ঘরে থাকবার কোনো পথ নাই, বুকামান ভানি বাড়িঘর দুয়ার সব ডুবে গেছে। পাহাড়ি ঢলে সীমান্ত জেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় 1200 পরিবার এখন পানিবন্দী। দুর্গতদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার পাশাপাশি পর্যাপ্ত শুকনো খাবার ও স্যালাইন মজুত রাখার কথা জানিয়েছে প্রশাসন। তো আমরা চেষ্টা করছি যে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার, এবং ইতিমধ্যেই আমরা 15 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা বরাদ্দ করেছি এবং বিতরণ শুরু হয়ে গেছে। বন্যার পানিতে ভাসছে খাগড়াছড়ির 1.5 শতাধিক গ্রাম। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করছে প্রশাসন, সেনাবাহিনী ও রেড ক্রিসেন্ট। আমার তো গজ তো ডুবে গেছে একদম, আমরা তো এক কাপড় নিয়ে বাইরে দিয়েছি। অনেকগুলো পরিবারের মানুষ বসত বাড়ি থেকে বের হইতে পারে না। এদেরকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন যে শুকনো খাবার এগুলো বিতরণ করা হয়েছে এবং খিচুড়ি বা এগুলো ব্যবস্থা করা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সহযোগিতার মাধ্যমে। বিভিন্ন এনজিও কাজ করছে। এদিকে সাজেকে আটকে পড়া 250 পর্যটকের থাকা ও খাবারে 80 থেকে 90 ভাগ ছাড় দিয়েছে রিসোর্ট মালিক সমিতি। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে বন্যার বিস্তৃতি কি আগের তুলনায় বেড়েছে কিনা, সবশেষ কি জানা গেছে? আর দুর্গতদের কি অবস্থা? সেখানে তো 400 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? প্রথমে আশ্রয় কেন্দ্রের কথা বলতে চাই। গতকাল দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বন্যা পরিস্থিতি দেখার চেষ্টা করেছে এবং সেখানে যেই পরিস্থিতি সর্বশেষ সন্ধ্যা অবধি দেখেছি এবং রাত পর্যন্ত সেখানে মানে বানের পানির মতো শত শত মানুষ যে যার যা কিছু আছে সামান্য সম্বল নিয়ে নৌকায় করে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন এবং নৌকায় করে এই কারণেই ছুটছেন যে সেখানে এমনই নাজুক পরিস্থিতি, প্রধান সড়কের সাথে সংযুক্ত প্রতিটি সড়ক কোমর পরিমাণ পানি, কোথাও গলা পরিমাণ পানি। সেখানে আর
পায়ে হেঁটে কিংবা অন্য কোনো যানবাহনে আসার সুযোগ নেই। সুতরাং যে যার মতো করে গত ৩০ বছর ৩৫ বছরে যেসব জায়গাতে নৌকা দেখা যায়নি সেসব জায়গাতে ফিসডালা সড়ক দিয়ে নৌকায় করে মানুষকে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে দেখা গেছে। বিশেষ করে বয়স্ক মানুষ যারা রয়েছেন, প্রতিবন্ধী যারা রয়েছেন, শিশু যারা রয়েছেন এবং অসুস্থ যারা রয়েছেন তাদেরকে নিয়ে কি চরম দুর্বিপাকে পড়েছে মানুষ সেটি প্রত্যক্ষ করেছে কালকে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে যারা মারা যাচ্ছেন এই সময়ে তাদেরকে কবর দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের দুর্বিপাকে পড়তে হচ্ছে। গতকাল বেগমগঞ্জে এক জায়গাতে দেখা গেছে যে বালির বস্তা ফেলে, অসংখ্য বালির বস্তা ফেলে সেখানে সমাহিত করা হয়েছে একজনকে। এক অসুস্থ রোগীকে দেখা গেছে যে নৌকায় করে তাকে এনে সড়ক পর্যন্ত, প্রধান সড়ক পর্যন্ত এনে নৌকায়ও তোলা যাচ্ছে না, এমন পরিস্থিতি হয়েছে। এইভাবে বয়স্ক যারা রয়েছেন তাদেরকে কেউ কোলে করে আনছেন, কোলে করে আনারও তো আসলে সাধ্য নেই। এবং মানুষ যেভাবে দিক বিদিক ছুটছেন, কোথায় একটু আশ্রয় নেওয়া যায়, কোথায় উঁচু জায়গা রয়েছে, কিন্তু সেখানেও এক এক জায়গায় গিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আসলে সব জায়গা প্রায় ডুবে একাকার হয়ে গেছে। সরকারিভাবে যেসব আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সেসব জায়গাতে আসলে পর্যাপ্ত মানুষ, এত বেশি মানুষ যে গাদাগাদি করে থাকতে হচ্ছে সেখানে। এবং বেসরকারিভাবে মানুষ স্থানীয় পর্যায়ে যেসব উঁচু জায়গা রয়েছে, দালান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা, স্কুল, মসজিদ, ইভেন সব জায়গাতে মানুষ নিজ দায়িত্বে আশ্রয়কেন্দ্র খুলে সেখানে থাকার ব্যবস্থা করছেন। এবং একটা বিষয় লক্ষণীয় যে যার যা কিছু রয়েছে, বিশেষ করে চুলা, গ্যাস সিলিন্ডার নিয়ে এসে নিজের মতো করে রান্না করে খাওয়ার ব্যবস্থা করছেন আপাতত। এবং মানুষের বক্তব্য হচ্ছে যে তাদের সব সম্বলগুলো যতটুকু হাতে করে নিয়ে আসতে পেরেছেন সেটুকু তারা আজকে 2 দিন হয়তো খাচ্ছেন, এরপরে এগুলো পুড়িয়ে গেলে তারা কি খাবেন। এবং মানুষ কর্মহীন হয়ে পড়েছে, কেউ কোনো কাজে বের হতে পারছেন না, একেবারে পানিবন্দী, হয় আশ্রয়কেন্দ্রে পানিবন্দী না হলে বাড়িতে পানিবন্দী। এই পরিস্থিতিতে তারা কি করবে, কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে বুঝতে পারছেন না। আর হচ্ছে এখনো পর্যন্ত কোথাও পানি নামছে এই খবর পাওয়া যাচ্ছে না, বরং পানি উঠছে দেখা যাচ্ছে। যদিও আজকে সকাল থেকে আর কোনো বৃষ্টি না হওয়াতে উপর থেকে পানি পড়ছে না। এই হচ্ছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের। কোনো আগাম সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিক আচরণ করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ বিষয়ে ভারতের সঙ্গে সরকার কথা বলবে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয় ও বিভাগ সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানানো হয়। উজানের ঢলে হঠাৎ করেই দেশের বিভিন্ন জেলা প্লাবিত। ভয়াবহ বন্যার কবলে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ কয়েকটি জেলা। পানিবন্দী লাখ লাখ মানুষ। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে। বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে বিভিন্ন বাহিনী ও বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা, এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। আগাম সতর্কতা না দিয়ে ভারতের ত্রিপুরায় বাঁধ খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়েছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। বিদেশি মাছ ধরার ট্রলার যেন দেশের সমুদ্র সীমানায় অনুপ্রবেশ করতে না পারে সে নির্দেশনাও দেওয়া হয়েছে সভায়। কোস্টাল ফিশারিতে আপনারা জানেন অনেক বিদেশি ট্রলার ঢুকে পড়ে, সেটার ব্যাপারে কোস্টগার্ডকে বলে দেওয়া হবে যাতে করে আমাদের যে কোস্টাল ফিশারি সেখানে আমাদের বিদেশি কোনো অনুপ্রবেশকারী আসতে না পারে। এছাড়া ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় ফাউন্ডেশন গঠন চূড়ান্ত হয়েছে বৈঠকে। গুমের বিভিন্ন ঘটনা তদন্তে এবং দায়ীদের খুঁজে বের করতে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রকল্পের নামকরণের একটি নীতিমালা বা আইনের বিষয়েও একমত হয়েছে উপদেষ্টা পরিষদ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক নদীর পানি বন্টনে ভারত স্বেচ্ছাচারিতার ফসল
ফেনী নোয়াখালী অঞ্চলের অস্বাভাবিক বন্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশ থেকে এই দাবি করেছেন শিক্ষার্থীরা। পানির ন্যায্য হিস্যার জন্য পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা। এদিকে বৃহস্পতিবার বিকেলে ভারতীয় হাইকমিশন অভিমুখে একদল শিক্ষার্থী যাত্রা করলেও তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সেখানে অভিন্ন নদীর পানি বন্টনে ভারতের স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন তারা। এর বিরুদ্ধে পদক্ষেপের আহ্বানও জানান শিক্ষার্থীরা। অববাহিকা ভিত্তিক নদী চুক্তি, বাংলাদেশের ভেতর বাঁধ নির্মাণ এবং নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে প্রকল্প নেয়ার দাবি জানানো হয় সমাবেশ থেকে। এই বাঁধ ছেড়ে দেওয়ার আগে অন্তত 10 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা সময় আমাদেরকে দেওয়া হতো। আমরা আস্তে আস্তে প্রস্তুতি নেওয়ার সুযোগটুকু পেতাম। এটি বন্যা কি প্রাকৃতিক বন্যা নয়, এটি একটি রাজনৈতিক বন্যা। এই বন্যার বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনগণকে সচেতন হতে হবে। একই দিন বিকেলে বেশ কিছু শিক্ষার্থী ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা করে। তবে নতুন বাজার এলাকায় তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ভারত বিরোধী স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ভারতবাসীদের বলি, আর আঘাত হানবেন না, আপনাদের সরকারকে সতর্ক করুন। আপনারা যদি এই ধরনের অত্যাচার এবং অবন্ধুত্বসুলভ আচরণ আমাদের প্রতি জারি রাখেন, তাহলে আমরা বাধ্য হব এর প্রত্যুত্তর দিতে। এছাড়াও পানির ন্যায্য হিস্যার দাবিতে খুলনা, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবেশী দেশ ভারত স্বভাবগতভাবে পানির মাধ্যমে বাংলাদেশকে সংকটে ফেলে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার রাতে কুয়েত মৈত্রী হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। বন্যা দুর্গত এলাকায় দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান সার্জিস আলম। বলেন, আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা করা হয়েছে। 10,000 টাকা থেকে লাখ টাকা পর্যন্ত দেয়া হয়েছে। দেশের সংকটময় এই সময়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আরেক সমন্বয়ক মাহিন সরকার বলেন, এবছর কোনো সতর্কবার্তা ছাড়াই বাঁধ ছেড়ে দিয়েছে ভারত। এর পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষড়যন্ত্র থাকতে পারে। তাদের যে স্বভাবগত একটি বৈশিষ্ট্য রয়েছে, যখন তাদের এই পানির চাপটি কিছুটা বেড়ে যায়, তারা সেই পানি দিয়ে বাংলাদেশকে অনেক বড় একটি সমস্যায় ফেলে। আবার যখন তাদের পানিটি কমে যায়, তখন তারা সেই পানিটি আটকে দিয়ে বাংলাদেশকে আবার সমস্যায় ফেলে। এবার কোনো সতর্কবার্তা ছাড়াই বাংলাদেশে কিন্তু তারা পানি ছেড়ে দিয়েছে। তো আমরা মনে করি এটিও ফ্যাসিস্ট হাসিনা এবং ভারতের সাথে যে তার একটা সুসম্পর্ক, সেটিরই একটা ইঙ্গিত। এটিকে খুব আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাবুট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। আকস্মিক বন্যা মোকাবেলায় বাংলাদেশেরও ব্যর্থতা রয়েছে বলেও মন্তব্য করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, যেভাবে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা দেয়া হয় তা সাধারণ মানুষের বোধগম্য নয়। আরও সহজ করে সতর্কবার্তা দেয়া হলে মানুষ আগাম প্রস্তুতি নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ হয়ে উঠেছে দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। 10 জেলায় বন্যা কবলিত অন্তত 42 লাখের বেশি মানুষ। বিশেষজ্ঞদের মতে 18 আগস্ট থেকে বন্যা হতে পারে এমন তথ্য থাকলেও ছিল না সঠিক ব্যাখ্যা। দেয়া হয়নি সাধারণের বোধগম্য করে পূর্বাভাস। ফোরকাস্ট, পূর্বাভাস আর একটা সতর্কীকরণ বা ওয়ার্নিং। আমাদের ফোরকাস্ট কারেক্ট, ফোরকাস্ট দেয়া আছে, 18 তারিখ থেকে বলা আছে যে ধরনের বন্যা হতে পারে, কিন্তু ওয়ার্নিং বলে কিছু নাই। ওয়ার্নিং যেটা আছে সাধারণ মানুষের বোধগম্য করে সেটা দেয়া হয় না। একইভাবে বৃষ্টির ফোরকাস্ট আবহাওয়া দপ্তর যেটা দিয়ে থাকে, এটাও সাধারণ মানুষের বোধগম্য করে দেয়া হয় না। প্রতিবেশী দেশ ভারতে যেখানে অরেঞ্জ অ্যালার্ট এবং ত্রিপুরাতে রেড অ্যালার্ট আছে, বাংলাদেশের ফোরকাস্ট সঠিক থাকলেও সতর্কতা বলে কিছু ছিল না। ভারতে নদীর পানির কি অবস্থা, গোমতীর একটা পয়েন্টে সেটা আসছে, সেইটা ব্যবহার করি আমাদের এখানে ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টারে ওয়ার্নিং দেয়। সাধারণ মানুষ বোঝে না, এই কারণে যে সাধারণ মানুষের বোঝার মতো করে এই ওয়ার্নিং দেয়া হয় না। এদিকে জুলাইয়ের তুলনায় আগস্টে বৃষ্টি কম হলেও প্লাবনের ঘটনাকে প্রাকৃতিক দুর্যোগ বলছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান। যে প্লাবনটা ঘটেছে এটার উপরে যে বলাবলি হচ্ছে, যেটা যে উজানে যে বানটা
আপার রাইপেরিয়ানের যে অবস্থাটা, যে তাদের যেটা ত্রিপুরায় যেটা সৃষ্টি হয়েছে মেঘালয় ত্রিপুরাতে, সেটা একটা বাস্তবতায়। তার মতে বন্যা মোকাবিলায় বাংলাদেশেরও ব্যর্থতা আছে। প্রয়োজনীয় খনন কাজ করতে পারলে এ ধরনের সমস্যা আগেই এড়ানো যেত। আমাদের নাব্যতা, এই যে ধারা, জলবায়ু বেশি পানি আসবে সেটি রেখে যেভাবে আরো ওয়াইডার করা, আরো গভীর করা, সেইটি কিন্তু আমরা করতে পারিনি। এইটি আমাদের একটা চরম ব্যর্থতা তো অবশ্যই আমাদের আছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ভারতের যৌথভাবে কাজ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পানি বন্টন চুক্তি নিয়ে ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার সঙ্গে ভবিষ্যতে কাজ করতে আগ্রহী দিল্লি বৈঠকে এই বার্তা তুলে ধরেন ভারতের হাইকমিশনার। এ সময় চলমান বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রবল বৃষ্টির কারণে এমন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রণয় ভার্মা বলেন, ত্রিপুরার বন্যা পরিস্থিতি ভারতেরও ধারণার বাইরে। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। বলেন, ভারতের সঙ্গে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে এবং তা বহাল থাকবে। ফ্লাড সিচুয়েশন উনি বলছেন যে ত্রিপুরা যেটা ফ্লাড হচ্ছে বা ওই রিজিয়নে, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ফ্লাড। ওইখানেও প্রায় 50,000 মতো লোক ডিসপ্লেস হয়েছে। অ্যান্ড উনি বলেছেন ইট হ্যাজ ক্রিয়েটেড হ্যাভোক অন বোথ সাইডস, বোথ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। বলেন, ভারতের অংশে বাঁধ খুলে দেওয়ায় বন্যা হয়েছে বলে পত্রপত্রিকায় লেখা হলেও এ ব্যাপারে সরকারিভাবে তথ্য দেওয়া সম্ভব নয়। সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে এই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। জানান, বন্যায় জনগণের জানমাল রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে। দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে 2 জন মারা গেছেন। এছাড়া দুর্গতদের জন্য 1,500-এর বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে চাঁদপুরে ভেসে গেছে শত কোটি টাকার মাছ। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরা। পুকুর জলাশয়ে জাল দিয়ে ঘিরেও মাছ রক্ষা করতে পারছেন না তারা। মৎস্য বিভাগ বলছে, ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। 2004 সালের পর এত পানি দেখেননি চাঁদপুরবাসী। ভারী বৃষ্টিতে রাস্তাঘাট, ঘরবাড়ির পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে মাছ চাষিদের। জেলার 8 উপজেলার মধ্যে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি ও সদর উপজেলায় 20,000 পুকুর ও শতাধিক ঘেরের মাছ ভেসে গেছে। বেশি ক্ষতি হয়েছে ফরিদগঞ্জে। এই উপজেলার 35টি মাছের ঘের ভেসে গেছে। মৎস্য চাষিদের দাবি, ভারী বর্ষণ ও জোয়ারের কারণে ভেসে গেছে সব মাছ। শত শত কোটি টাকার মাছ এই প্লাবিত হইয়া নদী চলে গেছে, কিন্তু কিছুই করা আমাদের নাই। আমরা প্রায় কয়েক লক্ষ টাকা খরচ করে নেট দিছি, এই নেট দিয়ে কোনো কাজে হয় নাই। প্রায় 15-20 কোটি টাকার মতো মাছ আর কি আমরা প্রত্যেক বছরে 20 কোটি টাকার মতো মাছ উৎপাদন করি আর কি। 4টা প্রজেক্ট আছে, 4টাই ভাইসা চলে গেছে। ঘের ও পুকুরের মাছ রক্ষায় পরামর্শ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। ফার্মারদের ভিতরে তারা যে প্রত্যেকটা ঘেরের পাড়ে নেট দিয়ে কেউ কেউ ব্যবস্থা করছে। আংশিক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এগুলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে তথ্য প্রেরণ করতেছি। জেলায় প্রায় 41,720টি পুকুর ও মাছের ঘের আছে। এর সাথে জড়িত 31,015 জন খামারি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ যেন দাবি আদায়ের মৌসুম। প্রায় প্রতিদিনই সড়কে থাকছেন আন্দোলনকারীরা। কখনো রাস্তা বন্ধ করে, আবার কখনো সচিবালয়ে ঢুকে কিংবা ঘেরাও করে চলছে বিক্ষোভ। এতে সাধারণ মানুষ পড়েছেন বিপত্তিতে। আর দেশ স্থিতিশীল না হতেই দাবি আদায়ের এমন কৌশলের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন সচেতন নাগরিকরা।
এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে গেল মঙ্গলবার সচিবালয়ে ঢুকে পড়েন পরীক্ষার্থীদের একটি অংশ। তাদের আন্দোলনের মুখে পরীক্ষা বাতিল করে মন্ত্রণালয়। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নানা দাবি নিয়ে রাজধানীতে নামছেন সরকারি চাকরিজীবী সহ বিভিন্ন পেশার মানুষ। বিশেষ করে সচিবালয়ের বাইরে বিক্ষোভকারীদের অবস্থান থাকছে সারাদিনই। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। জ্যাম থাকে সকাল থেকে, এই জন্য আমরা ভোগান্তি অনেক কষ্ট পাইতেছি। সাধারণ নগরবাসী যারা আছে তারা বিভিন্ন যানজটের দুর্ভোগ শিকার হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলছেন, যারা টু শব্দটিও করেননি তারাও এখন দাবি দাওয়া নিয়ে সরব। এদের কারণে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। বিগত সরকারের ব্যর্থতার দায়ভার আপনারা বর্তমানে আন্দোলন করে যদি এই সরকারের উপর আপনারা চাপিয়ে দিতে চান, সেটিকেও আমরা একটি স্বৈরাচারী ষড়যন্ত্র হিসেবে আমরা ধরছি। আপনারা এই সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পরে তারপরে যদি আপনাদের দাবিটি পূরণ না হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা মুভমেন্টের মতো এই ধরনের কার্যক্রমে আপনারা যেতে পারেন। দেশ স্থিতিশীল হওয়ার আগেই যারা দাবি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছেন তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। অনেক জায়গায় অনেকে অনেক বৈষম্যের শিকার হয়েছে, নানা ধরনের সমস্যা ছিল, কিন্তু একটা সরকার ইন্টারিম গভর্নমেন্ট গঠনের 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভেতরে দুনিয়ার সবার সব দাবি দেওয়া নিয়ে যেভাবে সবাই মানে একটা উগ্রপন্থার দিকে আগাচ্ছে, এটা তো আসলে কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এখন ফেনী সহ বেশ কয়েকটি জেলা বন্যার কবলে, তাই দাবি দাওয়ার আন্দোলন থেকে সরে এসে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখা হলো না নতুন বাংলাদেশ। কেউ দৃষ্টি হারিয়েছেন পুরোপুরি, কেউ আবার দেখছেন ঝাপসা। এই অবস্থা 520 জনের। চোখের আলো বিকিয়ে তারা কিনেছেন দেশের মুক্তি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিয়ে এসব মানুষের চোখে গুলি লাগে ছাত্র জনতার আন্দোলনে। হাওয়ার ডানায় ভাসছে দলছুট মেঘেরা, আলো ঝলমল আকাশে অচেনা পাখিদের ওড়াউড়ি। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে মায়াময় এক পৃথিবীকেই যেন খুঁজে ফিরছেন গুলিতে চোখ হারানো হাসিবুন নবী। খুব ইচ্ছা করে আবার সেই আগের মতো আমি আমার চোখ দিয়ে আমি দুনিয়ার আলোকে দেখব, প্রকৃতি দেখব, আমি আমার কাজে ফিরব, আমার সন্তানের দায়িত্ব নিব। একই গল্প 20 বছরের অনিকেরও। দুর্বৃত্তের গুলি কেড়ে নিয়েছে 2 চোখের আলো। মায়ের মুখটি খুব দেখতে ইচ্ছে করে অনিকের। দুনিয়াটা দেখতে, দুনিয়া আলোটা দেখতে পারি, বা সবার সাথে হাঁটাচলা করে নিজের কর্ম করে খাইতে পারি, এইভাবে একটা ব্যবস্থা যেতে হয়তো, বা চোখের একটা চোখ ভালো হলে হয়তো। 17 জুলাই থেকে 21 আগস্ট পর্যন্ত চোখে গুলি নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসেন 802 জন। ভর্তি হতে হয় 579 জনকে। এর মধ্যে 30 জনই হারিয়েছেন 2 চোখের আলো, আর 1 চোখ হারিয়েছেন 490 জন। আমার ছেলের মুখ ঠিকভাবে দেখতে পাই না, তাই বাবা বাবা করে ডাকে, তাকে আমি দেখতে পাচ্ছি না। এটা মনে হতে খুব দুঃখ অনুভব করি। ভিতর থেকে একটা খারাপ লাগতেছে, কিন্তু আবার একটা ভালো লাগতেছে, যেমন এই যে আপনার এই যে আয়নাগরের যে কাহিনীগুলো শুনলাম, তো ওনারা 5 বছর 7 বছর সহ্য করতে পারছে। সো আমাদের জন্য অথবা আমাদের কারণে এতগুলো মানুষ মুক্তি পেল, ইভেন আপনার পুরো দেশ মুক্তি পেল, সেটা ভেবে আরো বেশি আনন্দ হয়। চিকিৎসক বলছেন, এসব রোগীর চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। হঠাৎ চোখ হারিয়ে মানসিকভাবেও বেশ বিপর্যস্ত তারা। দৃষ্টি ফিরে পেতে অসহায় আকুতি তাদের। যখন বুলেটটা ঢোকে তখন খুব স্পিডে ঢোকে এবং খুব টেম্পারেচার খুব বেশি থাকে, যার জন্য এই দুটো কারণে, একটা হলো টেম্পারেচারের কারণে, আর একটা হলো স্পিডের কারণে যখন যায় সেটা ধ্বংস হয়ে যায় আশেপাশের জিনিসগুলো। যেটা ধ্বংস হয়ে যায়, চোখের এমন একটা স্ট্রাকচার, একটা ধ্বংস হয়ে গেলে সেটা রিপেয়ার করা যায় না, শুধুমাত্র কর্নিয়া ছাড়া। চোখ হারানো এসব মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 126 জনের নাম সহ অজ্ঞাতনামা আরও 300 জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। গতরাতে নিহতের বাবা নজরুল ইসলাম মামলাটি করেন।
মামলায় উল্লেখ করা হয়, নিহত সৈকত ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। গত 5 আগস্ট আন্দোলনে সাভারের মুক্তির মোড়ে গুলিবিদ্ধ হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সহিংসতায় চট্টগ্রাম নগরের 16টি থানার 74টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, যা মোট যানবাহনের অর্ধেকের কাছাকাছি। সংকট কাটাতে প্রতি থানাকে একটি করে গাড়ি ভাড়ায় নেওয়ার নির্দেশ দিয়েছে সিএমপি। এতে টহল আর সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় নগরের নিরাপত্তা নিয়ে শঙ্কায় সচেতন নাগরিকরা। ছাত্র জনতার আন্দোলন ঘিরে আগস্টের শুরুর দিকে সহিংসতার শিকার হয় চট্টগ্রাম শহরের বিভিন্ন থানা। পোড়ানো হয় অনেক গাড়ি, চলে ভাঙচুরও। থানার সামনে এখনো পড়ে আছে ক্ষতিগ্রস্ত এসব যান। কর্মকর্তারা জানাচ্ছেন, চট্টগ্রাম মেট্রোপলিটনে ক্ষতির শিকার গাড়ির সংখ্যা 74টি, অথচ 16টি থানায় মোটরসাইকেল আর গাড়ি মিলিয়ে যানবাহন ছিল প্রায় 150। এত যান একসঙ্গে অচল হওয়ায় সংকটে থানাগুলো। তদন্ত সহ নিয়মিত কাজে ব্যাঘাত ঘটছে। আমার পিস্তলটা নাই, আমার গাড়ি নাই, আমার কম্পিউটার নাই, আমি যে কিছু করব সেটাই না, তো আমি কি দিয়ে তাকে সেবা দিব? আমি তো হেঁটে গিয়ে সেবা দিতে পারবো না। ওইটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তারপর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, অলরেডি আমাদের কিছু গাড়ি সম্ভবত ভাড়া করা হয়েছে, আমি শুনেছি। সেগুলো দিয়ে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। সিএমপি হিসাবে সহিংসতায় শুধু যানবাহনের ক্ষেত্রে আর্থিক ক্ষতি হয়েছে 13.5 কোটি টাকার। থানায় একটা গাড়ি থাকবে, একই সঙ্গে সঙ্গে একটা ভাড়া গাড়ি আমি দিয়েছি, যাতে পুলিশ যতদূর সম্ভব যতটুকু এরিয়া কাভার করা যায় সেই এই এরিয়াটুকু কাভার করার জন্য তারা টহল দেবে। এমন বাস্তবতায় নগরের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিশিষ্টজনেরা। পরিস্থিতি সামলাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। জরুরি ভিত্তিতে এই লাক্সারি গাড়ির প্রয়োজন নেই, মানে আমাদের দেশে চলতে পারে, সচল থাকবে এরকম গাড়ি খুব জরুরি ভিত্তিতে ব্যবস্থা করাটা প্রয়োজন। নতুন গাড়ির বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পরিকল্পনা রয়েছে সিএমপির। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের এই নেতা। রাশেদ খান মেননের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার 15.5 বছরের শাসনের অবসান হয়। সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। 14 দল নেতা রাশেদ খান মেননের নামেও হত্যা মামলা হয়েছে। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে জাতিসংঘ। এ বিষয়ে আলোচনায় ঢাকায় এসেছে সংস্থাটির 3 সদস্যের দল। প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোভেন জানান, এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার তদন্ত প্রক্রিয়া চূড়ান্ত করা নিয়েও চলবে আলোচনা। পরবর্তীতে মাঠ পর্যায়ে তদন্তে আসবে আরেকটি দল। ঢাকায় এসেছে জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির মানবাধিকার কমিশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন। জাতিসংঘের কারিগরি দলটি অন্তর্বর্তী সরকার সহ সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবে। ছাত্র আন্দোলনের সহিংসতায় মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রক্রিয়া নির্ধারণ, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পদ্ধতি নিয়ে আলোচনা করবে জাতিসংঘের প্রতিনিধি দলটি। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে কাজ শুরু করল তারা। It's not an investigation. It's really an exploratory
সাম্প্রতিক সহিংসতায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তের জন্য আমরা আসিনি। আলোচনা হবে তদন্ত প্রক্রিয়া নিয়ে। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠাকে প্রাধান্য দিচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই। সেজন্যই আমরা ঢাকায় এসেছি। জাতিসংঘ প্রতিনিধি দলটি বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে আরেকটি ফ্যাক্ট ফাইন্ডিং দল ঢাকায় আসবে। তারাই মাঠ পর্যায়ে তদন্ত করবে। আমরা মূলত সব পক্ষের সঙ্গে আলোচনা করে তদন্তের জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরি করব। পরবর্তী দলটি তদন্তের কাজটি করবে। আমরা বাংলাদেশের জনগণকে যে কোনো ধরনের সহায়তা করতে রাজি। সেজন্যই অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ও চাহিদা সম্পর্কে জানতে এসেছি। বুধবার দুপুরে মন্ত্রণালয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়াইন লুইস। তিনি জানান, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার প্রকাশ করা যাবে। বৃহস্পতিবার বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তারেক রহমানের বক্তব্য বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছিল। তারেক রহমানের আইনজীবী কায়সার কামাল জানান, এই সংক্রান্ত মামলার পিটিশনার নাসরিন সিদ্দিকা লিনা বৃহস্পতিবার মামলা প্রত্যাহারের আবেদন করেন। এরপর তা মঞ্জুর করে আদালত। এর ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য ও বিবৃতি প্রচারে আইনি বাধা কেটে গেল। 2015 সালের 7 জানুয়ারি তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। এই রিট পিটিশনটা আজকে থেকে আর অস্তিত্ব নেই, নন প্রসিকিউট হয়েছে। রিট পিটিশনটার আর কোনো অস্তিত্ব নেই। এর মধ্যে মাননীয় আদালত বলেছেন, আজকে থেকে জনাব তারেক রহমান সাহেবের উপরে ওনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তা আজকে থেকে আর কার্যকরী নয়। সুপ্রিম কোর্ট বারে ব্যারিস্টার আশরাফুল ইসলামকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর 12:30টার পর এই ঘটনা ঘটে। পরে আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী আইনজীবী মামুন মাহবুব জানান, ঘটনাটি তার চেম্বারে ঘটেছে। এ সময় ব্যারিস্টার আশরাফ আদালতে নানা সমস্যা তৈরি করছেন বলে অভিযোগ করেন অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম। এর কিছুক্ষণের মধ্যেই রুমে ঢুকেন আশরাফ। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আশরাফের ঘাড়ে ও মাথায় ছুরিকাঘাত করেন কাইয়ুম। এ সময় অন্যরা কাইয়ুমকে আটক করে রাখেন। পরে অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল তাকে উদ্ধার করেন। সাধারণ আইনজীবীরা বলছেন, চেম্বারের মধ্যে ছুরিকাঘাতের এমন ঘটনা সুপ্রিম কোর্টের ইতিহাসে বিরল। আশরাফকে সে পকেটে ছুরি এনে দুই জায়গায় স্ট্যাব করেছে, ঘাড়ে এবং মাথায়। রক্তাক্ত আশরাফ। এবং যখন আইনজীবীরা পাশের রুম থেকে আমার সব বন্ধুরা এসে এই যে সন্ত্রাসী অ্যাডভোকেট কাইয়ুমকে ধরে রেখেছিল, পুলিশের কাছে সোপর্দ করা। অ্যাডভোকেট কাইয়ুমকে ওরা 3-4 জন ধরে রেখেছে। ওখান থেকে কাইয়ুমকে আমি উদ্ধার করে নিয়ে আসছি। আমি হুমকি দেবো কি কারণে? এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা, আমাদের নিজেদের মধ্যে ঘটনা। আশা রাখি এটা আবার মিনিমাইজ হয়ে যাবে, সবাই সবার ভুল বুঝতে পারবে। দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার বিচার শেষ করার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। গেল 19 আগস্ট ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল কার্যালয়ে হামলার নিন্দাও জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে নীতি বিবর্জিত ও লেজুর বৃত্তির সাংবাদিকতা বর্জনের ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি। বিবৃতিতে আরও জানানো হয়, 71 টিভির সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপা সাংবাদিকতার বাইরে কোনো অপরাধ করলে আইনের যথাযথ ধারা অনুসরণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে হত্যা মামলা দায়ের গভীর উদ্বেগের বলে মনে করছে সম্পাদক পরিষদ। রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে ইসলামী ব্যাংকের 5 সদস্যের নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর নতুন পর্ষদের অনুমোদন দেন।
এ সময় তিনি জানান, বর্তমানে ইসলামী ব্যাংককে স্থিতিশীল করাই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হবে। এছাড়া ব্যাংক কমিশন গঠন করে দেশের দুর্বল ব্যাংকগুলোকে ঠিক করা হবে। ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকরা হলেন পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশিদ ওহাব, আল আরাফা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আব্দুস সালাম। এই পর্ষদ ভেঙে দিয়ে এটার মাধ্যমে আমরা ইসলামী ব্যাংকটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসছি। ইসলামী ব্যাংকের প্রাক্তন যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা ব্যাংকিং কমিশন করছি। আমরা প্রত্যেকটা ব্যাংকগুলো যারা দুর্বল ব্যাংক তাদেরকে খতিয়ে দেখা হবে যে তাদের ফাইন্যান্সিয়াল পজিশন কি, তাদেরকে কিভাবে নিজ পায়ে দাঁড় করানো যায় এবং সেগুলোকে আবার ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া যায়। ইসলামের পর আরও শীর্ষ 5 ব্যবসায়ীর বিরুদ্ধে কর ফাঁকির অনুসন্ধান শুরু করল এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। ওরিয়ন, বসুন্ধরা, সামিট, নাসা ও বেক্সিমকো গ্রুপের মালিক ও পরিবারের সদস্যদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চিঠি দিয়েছে সংস্থাটি। সার্কেল অফিসগুলো থেকে আনা হচ্ছে তাদের ও কোম্পানির আয়কর নথি। শেখ হাসিনার পতনের পর তার সরকার ঘনিষ্ঠ প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করেছে বিএফআইউ সহ গোয়েন্দা সংস্থাগুলো। চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী এস আলম, রাজনীতিবিদ শেখ সেলিমের পরিবারের সদস্যদের কর ফাঁকি অনুসন্ধান শুরু করেছে এনবিআরের কর অঞ্চল 15। এবার অনুসন্ধান শুরু হলো আরও শীর্ষ 5 ব্যবসায়িক গ্রুপের মালিকদের বিরুদ্ধে। তারা হলেন বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোবহান, ওরিয়নের ওবায়দুল করিম, সামিট গ্রুপের আজিজ খান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার ও বেক্সিমকোর সালমান এফ রহমান। কর্মকর্তারা জানান, এসব উদ্যোক্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদ খতিয়ে দেখা হচ্ছে। আমাদের বিএফআইও কাজ করতেছে, আমরাও কাজ করব। আমরা তো এই জায়গায় কোনো অবস্থাতে বসে থাকবো না। ডেফিনেটলি এটা তো আমরা খুবই স্ট্রংলি দেখব, এটা ডেফিনেটলি আমরা স্ট্রংলি কাজ করব। কর্মকর্তারা জানান, রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়া এসব ব্যক্তির বিরুদ্ধে গত 1 দশকে শক্ত অবস্থান নেয়নি এনবিআর। গ্রুপগুলোর কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ও শুল্ক ফাঁকির অভিযোগে ছোট ছোট মামলা হলেও কখনো পূর্ণাঙ্গ তদন্ত করা হয়নি। বিপুল সম্পদের কারণে দেশজুড়ে পরিচিত এসব গ্রুপের কর্ণধাররা, কিন্তু তাদের অনেকেই কখনো সেরা করদাতার তালিকায় জায়গা পাননি। শুধু বেক্সিমকোর মালিকরা গত বছর সেরা করদাতার খেতাব পান। যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেখানেও আমার মনে হয় যে একটা অগ্রাধিকার ঠিক করে যাতে হ্যারাসমেন্ট না হয়, বাট আবার যাদেরকে এই যারা ট্যাক্স দেন নাই, অ্যাভয়েড করেছেন, এবং বিশেষত যেহেতু আমাদের রাজস্ব জিডিপি বৃদ্ধি না করলে আমরা ঋণ ফাঁদের মধ্যে পড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে, সেহেতু এখানে অনেক জোর দিতে হবে। সম্পদের তথ্য খোঁজার পাশাপাশি কর অঞ্চল থেকে এসব ব্যক্তির ও পরিবারের সদস্যদের কর নথি তলব করেছে সিআইসি। আনা হচ্ছে তাদের কোম্পানির নথিও। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্যাট আদায়ের মেশিন ইএফডি ব্যবহারে আবারও ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বন্ধ হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠানে মেশিন বসানোর কার্যক্রম। কর্মকর্তারা জানান, জালিয়াতি ও অনিয়মের প্রমাণ মেলায় ঠিকাদার জেনেক্স ইনফোসিসকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। খুচরা ভ্যাট আদায়ে এবার বিকল্প উপায় খোঁজা হচ্ছে বলেও জানান তারা। রেস্টুরেন্ট, সুপারশপ সহ 25 ধরনের ব্যবসার ভ্যাট আদায়ে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি ব্যবহার বাধ্যতামূলক। রাজস্ব ভাগাভাগির শর্তে গত বছর মেশিন বসানোর কাজ পায় আইটি খাতের বেসরকারি কোম্পানি জেনেক্স ইনফোসিস, কিন্তু কিছুদিন ধরে কাজ বন্ধ রেখেছে কোম্পানিটি। এরপর তদন্তে নামে এনবিআর। কর্মকর্তারা জানান, জুনের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে 60,000 মেশিন বসানোর কথা থাকলেও 10,000-এর পর কাজ বন্ধ রেখেছে কোম্পানিটি। বসানো মেশিনগুলোর বেশিরভাগই নিম্নমানের, ফলে সার্ভারের মাধ্যমে মনিটর করা যায় না। এছাড়া কোম্পানির কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ ওঠে। যে মেশিনটা স্যাম্পল হিসেবে টেন্ডারে পাস করেছিল, পরবর্তীতে সাপ্লাই দেওয়ার সময় সেই মেশিনটা না দিয়ে একটা কপি নিম্নমানের মেশিন দেওয়াতে ওদের সফটওয়্যার কাজ করছিল না। এগুলো বিষয়ে আমরা ওদেরকে জানিয়েছি যে, এবং জানার প্রেক্ষিতে ওদের আমাদের যে একটা তদন্ত কমিটি এনবিআর থেকে করা হয়েছে, তার এই ফ্যাক্টস গুলো আইডেন্টিফাই করে তাদেরকে এখন আমরা শোকজ করব। এদিকে গত 13 আগস্ট অর্থ উপদেষ্টাকে একটি চিঠি দেয় জেনেক্স ইনফোসিস।
ডলারের দর বৃদ্ধি, মেশিন আমদানিতে উচ্চ শুল্ক, এনবিআর কর্মকর্তাদের অসহযোগিতা সহ নানা সমস্যা তুলে ধরে কোম্পানিটি। মেশিন বসাতে 94 কোটি টাকা খরচের বিপরীতে বিল না পাওয়ারও অভিযোগ করে তারা। বিশ্লেষকেরা বলছেন, খুচরা ভ্যাট আদায়ে বারবার এমন ব্যর্থতায় ব্যাহত হচ্ছে রাজস্ব আদায়। বোথ ফ্রম এনবিআর সাইড এটাকে আমাদের একটু রিভিউ করা দরকার, কোন মেথড বাইরে করা হয়েছে সেটা আমরা একটু স্টাডি করা দরকার। আর দ্বিতীয় হলো যে যাদের দেয়ার কথা এটা যে তাদের দায়িত্ব সেটাও কিন্তু এনশিওর করা দরকার। 2020 সালে নিজ অর্থে ইএফডি মেশিন বসানোর চেষ্টা করে এনবিআর। সেবার কাজ পায় বাংলাদেশ ও চীনের একটি যৌথ কোম্পানি। সে উদ্যোগ ব্যর্থ হলে রাজস্ব ভাগাভাগির শর্তে পুরো কাজ জেনেক্স ইনফোসিসকে দেয়া হয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে বিক্ষোভের জেরে আরব আমিরাতে সাজা খাটছেন 57 বাংলাদেশি। তাদের মুক্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন স্বজনেরা। এই কর্মসূচির আয়োজন করে প্রবাসী অধিকার ঐক্য পরিষদ এবং ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডে নামে দুটি সংগঠন। এই আয়োজনে বক্তব্য রাখেন প্রবাসীদের পরিবারের সদস্যরা। তারা বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে এক হয়েছিলেন প্রবাসীরাও। এই কাজ করতে গিয়েই সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হন 57 জন বাংলাদেশি। পরে বিভিন্ন মেয়াদে তাদের সাজা হয়। কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে প্রবাসীদের রিস্কিউ করার জন্য। যে অ্যাম্বাসিডরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্বের অবহেলা করেছে এবং তারাই মনে করেন রেমিটেন্স লিস্ট তৈরি করে লিস্ট দিয়ে প্রবাসীদেরকে ধরিয়ে দিয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। হয়তো দুবাই গিয়ে আমরা লড়তে পারবো না, কিন্তু তাদের অধিকার নিয়ে আমরা বাংলাদেশে লড়তে চাই এবং আমরা বাংলাদেশে লড়বার জন্য প্রস্তুতি নিচ্ছি।